আজকে আমরা সমাধান করব 1 নাম্বার অঙ্কটা। তো এই 1 নাম্বার অঙ্কটা হচ্ছে বলতে পারো যে এটা পৃথিবীর সবচেয়ে সহজ অঙ্ক। কেন সহজ অঙ্ক? এখানে কোনো ঝামেলাই নাই, একবারে শুধু আয় থেকে ব্যয়গুলো বাদ দিয়ে দিবা। তুমি যতগুলো আয় পাবা ততগুলো আয় থেকে ব্যয়গুলো বাদ দিয়ে দিবা, তাহলেই শেষ। তো এখন তোমাকে জানতে হবে যে আয়গুলো কি কি এবং ব্যয়গুলো কি কি। হ্যাঁ, তো দেখো আয়গুলো হচ্ছে এটা সেবাদানকারী প্রতিষ্ঠান, সেবা দিয়ে থাকে, দিয়ে তারপর সে আয় করে। তো কি সেবা দেয়? অনেক সময় সরাসরি সেবা আয় লেখা থাকে, অনেক সময় যেমন এই যে নিরীক্ষা সেবা, এখানে লেখা আছে দেখো নিরীক্ষা সেবায়, এই যে নিরীক্ষা। তো তুমি একটা বিষয় খেয়াল করবা, এই অঙ্কগুলোতে আসলে ক্রেডিট পাশেই কিন্তু আয় থাকার কথা। ক্রেডিট পাশে কি কি থাকে? আয়, দায় আর মালিকানা সত্ত্ব, তাই না? তাহলে তুমি ক্রেডিট পাশে যদি খোঁজো তাহলে কিন্তু আয়, দায়, মালিকানা সত্ত্ব পেয়ে যাচ্ছ। তো দেখো এখানে এই যে এই হচ্ছে তোমার, এটা হচ্ছে মূলধন ক্রেডিট পাশে 14,50,000। এই একটা অ্যামাউন্ট আছে ক্রেডিট পাশে, এটা হচ্ছে সেবা আয়। অনেকে বলতে পারো যে স্যার এটা কেমনে বুঝবো? আয় আয় সবসময় ক্রেডিট, এই যে এটা ডেবিট আর ক্রেডিট পাশে থাকে। আচ্ছা, এরপরে দেখো অনুপার্জিত সেবা আয়, মানে এটা সেবা আয় আয় ভাব, কিন্তু এখনো সেবা আয় হয় নাই। মানে তুমি কাজ করে দিবা বলে টাকা নিছো, খালি কাজটা করে দিলেই তোমার আয় হয়ে যাবে। তো যেহেতু তুমি টাকা নিছো তাহলে এটা হচ্ছে একটা দায়, আপাতত এটা দায়। যদি এটার কাজ তুমি করে দাও তাহলে সেটা তোমার জন্য আয় হবে। হ্যাঁ, তারপর দেখো সাধারণ সঞ্চিতি। সাধারণ সঞ্চিতিটা মালিকানা সত্ত্বর মধ্যে যায়, এখানে আয় বোঝাচ্ছে না। আচ্ছা, ওইখানে কেউ একজন মিউট করো নাই, সাউন্ড করতেছো। কাইন্ডলি যদি সবার কথা চিন্তা করে মিউট করে রাখো তাহলে অনেক খুশি হব। হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে তোমাদের পৃষ্ঠা নাম্বার 10 অধ্যায়। ও এইটা 2026 সালের বইয়ের অঙ্ক। হ্যাঁ, 175 পৃষ্ঠা, 175 পৃষ্ঠা। 26 সালের বইটা, হিসাব বিজ্ঞান বইটা ছোট ভাই বোন কারো কাছ থেকে ম্যানেজ করে নিবা। এই বইয়ের মধ্যে মানে তুমি তো 25 সালের, এমন না যে তোমার 25 সাল থেকে পড়লেই তুমি হচ্ছে জান্নাতে চলে যাবা, 26 সালে পড়লে জাহান্নাম, এরকম না। আসলে ঘটনা আছে 26 সালের বইয়ে আপডেট অনেক কিছু দিছে, নতুন কিছু আছে যা তোমাদের জন্য খুবই দরকার। হ্যাঁ, এবং এটা খুবই উপকারী হবে। অনেক কিছু তথ্য আছে, বিশেষ করে বিশদায় বিবরণী। এখানে 10টা অঙ্ক দেওয়া আছে 26 সালের বইয়ে, 10টা, উদাহরণ 5টা মেবি, আর হচ্ছে অনুশীলনী 5টা। এই 10টা অঙ্ক করলে আমার মনে হয় যে কোনো স্টুডেন্টের জন্য অনেক কিছু শেখা হবে। এর বাইরে কিছু আসার মতো নাই। এজন্য বলি আর কি, 9-এর বইটা কারো কাছ থেকে পারলে ছোটো ভাই বোন যার যে পরিচিত আছে নিয়ে নিবা, তাহলে দেখবা ভালো হবে। ওকে, সো এখন দেখো এটা একবারে নতুন অফার। যারা আমার কোর্সে ইতোপূর্বে ভর্তি হয়েছো বা ভর্তি হওয়ার চিন্তা করেছো তাদের জন্য বলি, আমার নতুন অফারটা হচ্ছে হিসাব বিজ্ঞান, ফিনান্স এবং উদ্যোগ, একসাথে 3টা বই। খেয়াল করে দেখো, হিসাব বিজ্ঞান, ফিনান্স এবং ব্যবসায় উদ্যোগ, এই 3টা বই তুমি কমপ্লিট করে নিতে পারবে একদম 50% ডিসকাউন্টে। 50% ছাড় থাকবে। আগে ছিল 2400 টাকা, এটা কেটে দিয়েছি, এখন হচ্ছে 1200 টাকা মাত্র। অর্থাৎ 1200 টাকা একবারই পেমেন্ট করতে হবে। অনেকে প্রশ্ন করে স্যার টাকাটা কি একাধিকবার দিতে হবে, প্রতি মাসে দিতে হবে? না, একবারই পেমেন্ট করতে হবে। 6 মাস তোমার ক্লাস চলবে, এর মধ্যে বই কমপ্লিট হয়ে যাবে। বাকি 6 মাস রিভিশন হবে। কারো কোনো ডাউট থাকলে, প্রবলেম থাকলে সেগুলো সলভ করে দেওয়া হবে। হয়তো তখন ওইভাবে ক্লাস হবে না নিয়মিত, কিন্তু প্রবলেমগুলো সলভ করা হবে। যখন অনেকগুলো প্রবলেম একসাথে জমে যাবে তখন সেটা সমাধান করা হবে। 6 মাসের মধ্যে তোমার বইটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। সো এই ছাড় যদি তুমি গ্রহণ না করো তাহলে তোমার কপাল খারাপ, তুমি হয়তোবা ভালো রেজাল্ট করতে চাও না। আমি বলে দিচ্ছি, আমার এই কোর্সের মেইন ফোকাস হচ্ছে কিভাবে একজন স্টুডেন্ট A+ পেতে পারে। হ্যাঁ, A+ আমার টার্গেট। অর্থাৎ তুমি যতই দুর্বল স্টুডেন্ট হও না কেন, আমার টার্গেট হচ্ছে তোমাকে নিয়ে A+ পাওয়ানো। সো যারা A+ পেতে চাও, একটু কষ্ট করে আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। যোগাযোগ করে যত দ্রুত পারো কোর্সে ভর্তি হয়ে যাও। ভর্তি হওয়ার প্রক্রিয়াটা আমাকে ফোন দিয়ে তুমি জিজ্ঞাসা করতে পারো। জাস্ট পেমেন্ট করে দিলেই হবে। 1200 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিলে হবে যে আমি টাকা পাঠাইছি এই নাম্বার থেকে। তো টাকা পাঠানোর পরে তোমাকে সিক্রেট গ্রুপে অ্যাড করা হবে। তারপর তোমাকে ট্রেনিং করানো হবে কীভাবে ক্লাস করতে হয়। এই যে জুম অ্যাপে ক্লাস হবে, জুম অ্যাপ যে অ্যাপে হচ্ছে মিটিং হয়, ক্লাস করানো হয়। অনেকে ফেসবুক গ্রুপে ক্লাস করায়, তো ওখানে কমেন্ট করে তারপর প্রশ্ন করতে হয়। তুমি একটা প্রবলেম বুঝতেছো না, আমি যেমন এটা বুঝাচ্ছি, তুমি বুঝতেছো না, আমাকে প্রশ্ন করতে হবে না? তো ওখানে হচ্ছে সেটা না করে হয় কি, জুম অ্যাপে ক্লাস না করায় ফেসবুক গ্রুপে ক্লাস করায়, লাইভে মানে কমেন্ট করতে হয়। তো কমেন্ট করতে গেলে এটা সাথে সাথে ওই টিচার দেখতেও পারে না। তুমি যখন কথা বলবা আমার কথার মাঝে, হ্যাঁ, তখন তো তুমি প্রশ্ন করবা, সরাসরি প্রশ্ন করবা আর কি। তারপর ক্লাসগুলো রেকর্ড করা থাকবে আর ফ্রি লেকচার শিট থাকবে। মানে তুমি ভর্তি হওয়ার পরে প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা আলাদা লেকচার শিট ফ্রিতে পেয়ে যাবা। বোর্ড প্রশ্ন সমাধান করা হবে, মানে তুমি একটা অধ্যায় শেষ করার পর বোর্ড প্রশ্ন সমাধান করে তারপর তার উপর তুমি পরীক্ষা দিবে। আর অনেক সুবিধা তো আছেই।
সো যত দ্রুত পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এটা হচ্ছে এই কারণেই বলা, হয়তো অনেকে মানে এটাকে মনে করে যে স্যার বারবার একই কথা কেন বলে। ব্যাপারটা হচ্ছে এটা আমি মনে করাই দিই এই কারণে যে যদি তোমার মানে তুমি যদিও ভিডিওটা হয়তো সার্চ করে দেখতেছো কিংবা তুমি আমার নিয়মিত ক্লাস দেখো, কিন্তু ইনফরমেশনটা জানলে হয়তো তোমার উপকার হতে পারে। মাত্র 1200 টাকা দিয়ে একবারেই 1200 টাকা পেমেন্ট করতে হয়, 1200 টাকা দিয়ে তুমি পুরো বই কমপ্লিট করে নিতে পারতেছো। সো এটা তোমার জন্য তো বিগ অপরচুনিটি, তাই না? তো জানানো উচিত এই জন্য আমি একটু জানাই। তো এটা কিছু মনে নিও না, হ্যাঁ। ভালো না লাগলে স্কিপ করে দিবা, দিয়ে তারপর আগে যাবা, ক্লাস দেখবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থী, আশা করি অনেক অনেক ভালো আছো। আজকের ক্লাসে আমি সমাধান করে দিব এসএসসি বা নবম দশম শ্রেণী হিসাব বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি, ডাবল এন্ট্রি সিস্টেম। এই দুতরফা দাখিলা পদ্ধতির একবার বোর্ড বইয়ের 3 নং সৃজনশীল প্রশ্ন আজকে সমাধান করে দিব। 3 নং সৃজনশীল প্রশ্নটি আজকে পুরোটাই সমাধান করে দিব। সো দেখো, এটা হচ্ছে উদ্দীপক। এই যে 3 নং সৃজনশীল প্রশ্নটি দেখতে পাচ্ছ। তো তার আগে আমি ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট করে দেই। সবার আগে যেটা থাকবে কথা, তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি আর আমার চ্যানেলে আজকে প্রথম ক্লাস করতেছো, আজকে প্রথমেই যদি তুমি এই ভিডিওটা পেয়ে থাকো, এই ক্লাসটা পেয়ে থাকো, তাহলে প্লিজ একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করার পাশাপাশি এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও, তাহলে হয়তো ইউটিউব ভাববে যে এই ভিডিওটা দরকার আছে সবার জন্য। তাহলে করবে কি, আরও তোমার মতো যারা স্টুডেন্ট আছে তাদের সামনে এই ভিডিওটা নিয়ে যাবে। সো এই জন্য এই কাজটা করতে পারো। যেটা বলতেছিলাম, তাহলে এইখানে আমরা চলো আগে ছক করে নেই। আমরা প্রথমে বিশদ আয় বিবরণী করব। তো প্রতিষ্ঠানের নামটা কি ছিল দেখো, প্রতিষ্ঠানের নাম হচ্ছে বিশ্বাস অডিট ফার্ম। সো আমরা 1 নং অঙ্ক করতেছি, এটা 1 নং, হ্যাঁ, এটা হচ্ছে 1 নং অঙ্ক 1। আচ্ছা, এটা হচ্ছে বিশ্বাস অডিট ফার্ম। ওকে, তারপর আমরা করতেছি কি বিশদ আয় বিবরণী। হ্যাঁ, ওনারা কিন্তু এই যে দেখো প্রশ্নের মধ্যে এখানে লেখা থাকবে, প্রশ্নের মধ্যে লেখা থাকবে যে উক্ত প্রতিষ্ঠানের, এই যে খেয়াল করো উপরে অথবা নিচে তোমাকে দিয়ে দিবে, বলে দিবে যে কি কি তুমি কাজ করবা। বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, হ্যাঁ, মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণী আর আর্থিক অবস্থার বিবরণী। এই 3টা জিনিস তোমাকে করতে বলবে, বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী আর আর্থিক অবস্থার বিবরণী, 3টা। তো আমরা প্রথমে যেটা করতেছি সেটা হচ্ছে বিশদ আয় বিবরণী। তো চলো বিশদ আয় বিবরণী ছকটা করি। হ্যাঁ, তাহলে এখানে লিখব কি বিশদ আয় বিবরণী, বিশদ আয় বিবরণী। যেটা বলতেছিলাম, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা যারা একটু মানে নিয়মিত আছো এবং ক্লাস করো, আর হচ্ছে আমি কাজে বললে সেটা মানো আর কি। হ্যাঁ, তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ। আজকেও দয়া করে এই যে অঙ্ক করাচ্ছি সাথে সাথে করে নিবা, হ্যাঁ, সাথে সাথে তুলে ফেলবা। মানে আমি বুঝাচ্ছি, যখন বুঝাই তখন একটু চুপ থাকলা, আবার যখন আমি লিখতেছি তুমিও লেখা শুরু করো, দেন তুলে নাও, আবার প্রয়োজন স্ক্রিনশট নিয়ে নাও। হ্যাঁ, তো স্ক্রিনশট নেওয়ার পরে একজন দেখলাম স্ক্রিনশট পাঠাইছে, ওরে ভাই ওই স্ক্রিনশট দিয়ে আমি কি করব, খাতার মধ্যে করে দিতে হবে। তো এই অঙ্ক শেষ হবে করা, পুরো অঙ্কটা শেষ হওয়ার পর তুমি দয়া করে খাতার মধ্যে অঙ্কটা করে আমাকে গ্রুপের মধ্যে দিয়ে দিও দয়া করে। হ্যাঁ, যারা দিবা, এখন আমার সামনে তো নাই, যে তোমরা সামনে থাকলে হয়তো আরও বেশি ভালো বলতে পারতাম। তোমরা কোথায় কোন দূরে আছো দেশের বিভিন্ন প্রান্তে, তো মন থেকে দোয়া রইল, যারা এই কাজগুলো করবে তারা আসলেই প্রিয় স্টুডেন্ট আমার, তারা ফেভারিট স্টুডেন্ট, তারা আসলে ভালো রেজাল্ট করার যোগ্য তা রাখে। ওকে, সো কাজগুলো করবা ইনশাল্লাহ, আশা করি। বিশদ আয় বিবরণী, এই অঙ্কটা কত সালে সেটা দেখব। এইখানে দেখো লেখা থাকবে এই যে 30 জুন 2025। তাহলে আমরা লিখব কি 30 জুন 2025 সমাপ্ত বছরের জন্য, সমাপ্ত বছরের জন্য লিখলাম। লেখার পরে এখন হচ্ছে এইখানে ছক করব। তো ছকের কাজটা কেমন, এই যে আমরা ছকটা একটু মোটা নেই, হালকা। ওকে, তারপর তিনটা টাকার ঘর, হ্যাঁ 3টা টাকার ঘর।
ওকে, এবার প্রথমে বিবরণ, টাকা 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 লিখলাম। সবার উপরে লিখবো হচ্ছে আয় সমূহ। কি লিখবো? আয় সমূহ। আয় আয় সমূহ, আয় সমূহ লিখে আয়গুলো লিখবো, তারপর ব্যয় সমূহ লিখবো, দেন আমাদের কাজ শেষ। ওকে, দেখো এখন আয় সমূহ কি কি আছে। তো আমরা সমন্বয়গুলো একটু সবার আগে পড়ে নিব, তাতে আমাদের অনেক উপকার হবে। সমন্বয়গুলো সবার আগে পড়ে নেওয়া উচিত। হ্যাঁ, তো সমন্বয়গুলোর মধ্যে দেখো প্রথমে লেখা আছে অনুপার্জিত সেবায় 30,000 টাকার সেবা দিছে। ওই যে বলছিলাম না, এই যে অনুপার্জিত সেবায় মানে তুমি হচ্ছে 48,000 টাকা নিয়ে নিছো, কিন্তু তারে কাজ করে দাওনি। তো তুমি যদি কাজ করে না দাও তাহলে সেটা তোমার আয় হবে? হবে না। তাহলে ওইটা আয় হইতে গেলে কি হওয়া লাগবে? কাজ করে দিতে হবে। তুমি টাকা নিছো মানলাম, ওটা তোমার জন্য একটা দায়, তো দায়টা এখন আয়ে রূপান্তরিত হবে। তাইলে কি এটা সেবা আয় আছে না, সেবা আয়ের সাথে যোগ করতে হবে 30,000 টাকা। আর এই যে অনুপার্জিত সেবা আয় দায়, এখান থেকে আমরা বাদ দিব। তাহলে এটা দুই জায়গায় লিখবো আমরা। তো এই জন্য এইখানে যাওয়ার পর দুই জায়গায় দাগ দিয়ে রাখো, তাহলে ওই জায়গায় গেলে আমার মনে পড়বে। এই যে সেবা আয়, এখানে একটা দাগ দাও নিচে, তোমার শীট বা বই যেটাই আছে সেটার মধ্যে দাগ দাও। ওকে, তারপর সেবায় আর হচ্ছে কোন জায়গায়, ওই যে অনুপার্জিত সেবায় এখান থেকে বিয়োগ করে দিবা। এই অনুপার্জিত সেবায় তো লিখবা হচ্ছে এটা একটা চলতি দায়, দায়ের পাশে যখন লিখবা তখন এখান থেকে বাদ দিয়ে দিবা 48,000 থেকে। আবার যখন নিরীক্ষা সেবায় আছে এই সেবায়ের সাথে যোগ করে দিবা। দুই জায়গায় দিয়ে ফেললাম, থ্যাংক ইউ। এখন যাই তার পরেরটা, 9 মাসের অফিস ভাড়া পরিশোধ করছো। আচ্ছা, তুমি অফিস ভাড়া দিছো 9 মাসের, তো আমরা অঙ্ক করি তো 12 মাসের, অঙ্ক করি 12 মাসের। আচ্ছা, 12 মাসের অঙ্কে যদি 9 মাসের দিয়েই দেই, তাহলে দেই নাই কয় মাসের? 3 মাসের। বুঝো কিন্তু 12 মাসের অঙ্কে 9 মাসের দিছি, এখানে আমি বলেই দিছি যে 9 মাসের দেওয়া হয়েছে। তাহলে 9 মাসে যদি দেওয়া হয় তাহলে আরও 3 মাসের আমরা দেই নাই। তো 9 মাসের জন্য দিছি কত টাকা, দেখো এখানে অফিস ভাড়া, এই যে অফিস ভাড়া 9 মাসের জন্য দিছি কত টাকা? হ্যাঁ, 9 মাসের এই 36,000 টাকা। হ্যাঁ, অফিস সরঞ্জাম আর হ্যাঁ 36,000 টাকা। তা 36,000 টাকা 9 মাসের জন্য দিছি। তাহলে 36,000 9 দ্বারা ভাগ দাও, হয় কত? 40,000 টাকা। লেখো 36,000 ভাগ 9, তাহলে হবে কত? 40,000 টাকা। তাহলে 1 মাসের 40,000 টাকা। এবার তোমার বাকি আছে 3 মাস আরও, তাহলে এটারে 3 দ্বারা গুণ দাও, অর্থাৎ 9 দ্বারা ভাগ 3 দ্বারা গুণ, তাহলে 3 নং 3 4 12, 1,20,000 টাকা বাকি আছে। এই 1,20,000 টাকা দুই জায়গায় লিখতে হবে। একটা হচ্ছে কি জানো, এই যে অফিস ভাড়া আছে না, ওর সাথে যোগ করে দিব। আর একটা হচ্ছে অফিস ভাড়া, এটা তো ব্যয় হয়েছে দেখে ব্যয়ের সাথে যোগ করলাম। আবার এটা কিন্তু একটা দায়, কারণ এটা বকেয়া, এই টাকাটা এখনো পরিশোধ করিনি, তাহলে চলতি দায়ের মধ্যে একবার লিখবো, দুইবার। তাহলে এই ভাড়ার সাথে যাবে, এই জন্য ভাড়ার নিচে একটা ছোট্ট দাগ দিয়ে রাখো, ছোট্ট করে একটা দাগ দাও যে আমি এটা লিখবো। নিরীক্ষা কাজ সম্পাদন করা হয়েছে কিন্তু বিল পাওয়া যায় নাই। এর আগে তো তুমি আগেই নিয়ে খাইয়া তুইছো, এখন তুমি কাজ করে দিছো কিন্তু টাকা পাও নাই, বিল পাও নাই। তা তুমি এই টাকাটা তো ভবিষ্যতে পাবা। তো দেখো এই টাকাটা তাহলে দুই জায়গায় যাবে। একটা হচ্ছে তোমার আয়ের পরিমাণ বাড়ছে, তাহলে তোমার সেবা আয়ের সাথে যোগ করে দিবা। আরেকটা হচ্ছে তুমি যে তোমার যে প্রাপ্য হিসাব আছে এখানে, এই যে প্রাপ্য হিসাব, এই প্রাপ্য হিসাবের নিচে একটা দাগ দাও, মানে প্রাপ্য হিসাবের সাথে এটা যোগ করে দিবা। বাস বাস হয়ে গেল কাজ আর কি। হ্যাঁ, প্রাপ্য হিসাব কত টাকা আছে অফিস খরচাবলী? হ্যাঁ, ও এটা হচ্ছে 8,000 টাকা, মেবি ওই 80,000 টাকা। হ্যাঁ, এটার সাথে এইটা দাগ দিয়ে নাও একটু, এটার সাথে এইটা, তারপর এটার সাথে এইটা, তাহলে 80,000 টাকা প্রাপ্য হিসাব। ওই 80,000 টাকার সাথে এই যে দেখো 50,000 টাকা, এইটা আমি মানে সেবা দিছি কিন্তু টাকা পাই নাই, এজন্য এটা কি করব? যোগ করব। হয়ে গেল কাহিনী। এরপর ফার্মের মালিক ব্যবসায়ের প্রয়োজনে 1 লাখ টাকা অতিরিক্ত মূলধন আনছে, এটা যোগ করব কোথায় জানো? অতিরিক্ত মূলধন। যখন মূলধন লিখবো না, এই মূলধনের সাথে একবার যোগ করব। এই যে মূলধন এখানে আছে, দেখো এখানে মূলধন কোন জায়গায় লেখা আছে, এই যে কই জানো দেখলাম, এই যে মূলধন। এই মূলধন যখন লিখবো তখন এর সাথে একবার যোগ করব। তাহলে মূলধনের নিচে একটা দাগ দাও, তারপর হচ্ছে দাগ দিবা এটা নগদ টাকা আনছে না মালিক, তাহলে হাতে নগদ যে নগদ টাকায় নগদের সাথে একবার লিখবো, তাহলে দুইবার লিখবো। মানে তাহলে এই দুই জায়গায় টিক দিয়ে রাখো, ছোট করে একটা দাগ দিয়ে রাখো নিচে। তাহলে দেখো সমন্বয়গুলো কোন জায়গায় লেখা লাগবে তা কিন্তু আমি সুন্দর করে আগেই মার্ক করে নিব। মানে প্রশ্ন পাওয়ার সাথে সাথে যখন আমি সমাধান করব এই অঙ্কটা, সচরাচর এই অঙ্ক সবার লাস্টে সমাধান করতে হয়। মানে তোমার তো ক বিভাগ আর খ বিভাগ, তো ক বিভাগের অঙ্কে এটা আগে সমাধান করতে যায় অনেকে, তো মাথা লন্ডভন্ড হয়ে যায়, কাটাকাটি হওয়া শুরু হয়, তারপর আর বাকি 5টাও দেওয়া হয় না।
তো এই জন্য বলি যে আগে ওই পাঁচটা দিয়ে নিবা, নেওয়ার পরে তারপরে তুমি যা পারো তাই এটা সমাধান করো ঠান্ডা মাথায়, খাতা ছিঁড়ে ফেলালেও সমস্যা নেই। তো এখন হচ্ছে এই যে এইভাবে আগে পড়ে, মানে অঙ্ক সমাধান করার সময় আগে পড়ে পড়ে দেখবা কোনটা কোন জায়গায় যাবে। আশা করি এইভাবে আরও 20টা সমাধান করলে তোমার কি 10টা অঙ্ক সমাধান করলে ক্লিয়ার হয়ে যাবা। ওকে, আরেকটা কাজ করবা, শোনো, যারা 10ম শ্রেণীতে এবার পরীক্ষার্থী, তো তারা তো এই অঙ্ক মোটামুটি পারো ভালো। তো তোমাদের ক্ষেত্রে যেটা থাকবে, যেমন হচ্ছে ওই যে কে কে যেন আছে, তো ওরা একটু ভালো যারা পারো তারা প্রতিদিন একটা করে অঙ্ক সমাধান করবা, করে কোন এন্ট্রিটা বুঝতেছো না এটা আমার হোয়াটসঅ্যাপে পাঠাবা। মানে তুমি একটা ছবি তুলে ওটা মার্ক করে পাঠাবা যে এই হিসাবটা কিভাবে হলো, মানে কোনো হিসাব নিকাশ যদি না পারো তাহলে হয়তো আমি এটা ভয়েস রেকর্ড দিয়ে বুঝাই দিলাম, হ্যাঁ, মানে বলে দিলাম যে এটা এত দ্বারা ভাগ হবে, এত দ্বারা, হয়তো বুঝলে বুঝতে পারো সেক্ষেত্রে। তো এই কাজটা করবা, এটার জন্য কোনো সমস্যা নেই, আমার হোয়াটসঅ্যাপে পাঠাই দিবা, ছবি তুলে পাঠায়, তারপর হচ্ছে ওইখানে একটা মেসেজ মানে ভয়েসে লিখে দিবা, তুমি কি বুঝতেছো না সেটা ভয়েসে লিখে দিবা যে স্যার এটা কি হবে। হ্যাঁ, ওকে, গেল। তাহলে চলো আমরা অঙ্কে যাই। অঙ্কে, হ্যাঁ, কিছু বলবা? মানে যেটুকু বুঝবা না, যেখানে বুঝবা না সেখানে আমার ছবি তুলে তারপর তুমি একটা ভয়েস রেকর্ড পাঠাই দিবা যে স্যার উপরে ওই জায়গাটার মধ্যে দেখেন তো এটা বুঝলাম না, এটা কাহিনীটা কি, বা এটা পার্সনটা কেমনে বের করছে, বা এটার হচ্ছে এই টাকাটা কত হবে, এইরকম আর কি। কোনো বিষয়ে যদি কনফিউশন থাকে তাহলে হয়তো আমার যতটুকু সুযোগ আছে আমি বুঝাই বলে দিলাম, ঠিক আছে? এটা সবাই করে, পাঠাইতে পারবা, এটা পেইড ব্যাচের পোলাপান করবেই। ওকে, গেল। এখন দেখো আমরা আয় পাইছিলাম কি, তাহলে এবার চলো আমরা শুধু আয়গুলো খুঁজে বের করি। তো এটা মূলধন, এটা কিন্তু আয় না, মানে আমরা আয় ক্রেডিট পাশে দেখবো। এই যে সেবা আয়, উনি নিরীক্ষা, নিরীক্ষা মানে বোঝো নিরীক্ষা কি খায় না মাথায় দেয়? নিরীক্ষা, নিরীক্ষা হচ্ছে বড় বড় প্রতিষ্ঠানের হিসাব নিকাশ সঠিক আছে কিনা, তারা কর ট্যাক্স সরকারে দিছে কিনা ঠিক মতো, এটা যাচাই বাছাই করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান আছে, সিএ ফার্ম আছে, হ্যাঁ। তো এই প্রতিষ্ঠানগুলোর এখানে হচ্ছে হিসাব দিয়ে দিছে যে সেই প্রতিষ্ঠানটা ওরা নিরীক্ষা দিছে, কোনো একটা প্রতিষ্ঠানে নিরীক্ষা করছে হিসাব নিকাশ ঠিকঠাক করছে কিনা। কারণ আমার একটা প্রতিষ্ঠান, মনে করো আমি কি করলাম, আমার প্রতিষ্ঠানে 100 কোটি টাকা মূলধন, প্রতি মাসে 50 লাখ টাকা হয়, আমি সরকারের দেখাই যে আমার কোনো লাভই হচ্ছে না, সব লস আর লস, 5 লাখ টাকা করে লাভ হয়। তো এরকম দেখালি পরে তাহলে আমার সরকারের ট্যাক্স দেওয়া লাগবে কম, কর দেওয়া লাগবে কম। এই ক্ষেত্রে হচ্ছে সরকার কর্তৃক এই যে বিভিন্ন ফার্ম যে আছে, এই ফার্মগুলোর ডাইকে তারপর হচ্ছে আমি হয়তো তারে আমার 100 কোটি, আমার 50 লাখ টাকা আমার ইনকাম, আমি সরকারে দেখো 5 লাখ, ওরে আমি 5 লাখ দিয়ে দিলাম যে ভাই এই 5 লাখ নিয়ে যাও, মানে যেটা করা উচিত না, এটা তো অনৈতিক কাজ সম্পূর্ণ। তো তুমি এই 5 লাখ টাকা দিয়ে দিলে, দিয়ে তুমি 50 লাখ টাকা সুদ মাপ পেয়ে গেলা, তুমি হচ্ছে ট্যাক্স মাপ করে দিতে পারলা। এই ধরনের কাজগুলো করে। আবার অনেক সময় যে লিগ্যাল আছে কিনা, তুমি একটা ফার্ম থেকে তুমি অডিট করে নিলে যে আমার হিসাব নিকাশগুলো দেখেন, এইটা হচ্ছে আমি সাবমিট করব সরকারের কাছে, তো সরকার এটা দেখে গ্রহণযোগ্য মনে করবে, এই আর কি। এটা হচ্ছে সেবায়, হ্যাঁ, নিরীক্ষা সেবায়। তাহলে কত? 8,50,000 টাকা। তাহলে আমরা প্রথমে লিখব সেবা, নিরীক্ষা সেবায়। নিরীক্ষা সেবা আয়। তো আমরা নিরীক্ষা সেবা আয়টা কোথায় লিখব? আমরা লিখব হচ্ছে, দেখো এখানে শুধু 2টা আয় আছে মেবি, একটা হচ্ছে এই যে 10% বিনিয়োগ করছে, বিনিয়োগের সুদ, আরেকটা হচ্ছে সেবা আয়। তো 2 কোয়ালিটির আয় আছে, তাহলে 2 কোয়ালিটির আয় আমরা এইখানে আর এইখানে লিখে তারপর এই কলমে নিয়ে যাব। তাহলে এখন এইখানে যাদের লিখব তাদের সাথে যদি ব্যক্তিগত কাজ থাকে তাহলে এইখানে সারবো। তাহলে নিরীক্ষা সেবায়ের সাথে ব্যক্তিগত কিছু কাজ আছে, সেটা সারবো। তাহলে 8,50,000 টাকা। হ্যাঁ হ্যাঁ, বেতন, হ্যাঁ বেতন কি করব? ওরে আল্লাহর বান্দা, শোনায় বলি, বেতন এই যে ডেবিট পাশে আছে, ডেবিট পাশে থাকলে কি সেটা আয় বোঝায় না ব্যয় বোঝায়? বলো, ব্যয় বোঝায়, ব্যয়। আর শুধু দেখো দেখো বেতন কিন্তু দেখে বোঝা যাচ্ছে না ওটা আয় না ব্যয়। যে কোনো মানুষ আচমকা কিন্তু বিপদে পড়ে যাবে, কিরে আয় না ব্যয়। আসলে ঘটনা হচ্ছে যেটা দেখে আয় না ব্যয় বোঝা যদি না যায় তাহলে ওইটা হচ্ছে ব্যয়। যেমন বেতন, কমিশন, ভাড়া, বাট্টা, এগুলো দেখে বোঝা যায় না আমি দিলাম নাকি পাইলাম, কারণ একই টাকা একই নাম, এরা আয়ও হয় ব্যয়ও হয়। তো কোনটা ধরে নিবা? ব্যয় ধরে নিবা, ঠিক আছে? ওকে, তাহলে বেতন হচ্ছে 3,30,000 টাকা। তো ভালো কথা, তাহলে আমি কি করব এখন? ওইটা তো আর আমার দরকার না। তাহলে এই যে সেবায়, দেখো নিরীক্ষা সেবায় 8,50,000 টাকা লিখলাম। লেখার পর দেখো এখানে আরেকটা কথা বলা আছে যে অনুপার্জিত সেবায় 30,000 টাকার সেবা দেয়া হয়েছে। তাহলে এটা তোমার আয় হয়েছে না? তাহলে যোগ অনুপার্জিত
জিত আয়, এটা আমরা একটু সুন্দর করে লিখতে পারি, অনুপার্জিত সেবায় অর্জিত হয়েছে, এরকমভাবে আমরা লিখবো আর কি। নিরীক্ষার সেবা আয়ের সাথে ওই যে আমি যেটা বলছিলাম যে আমার কি করার কথা, মানে কাজ করে দেওয়ার কথা বলে টাকা নিছিলাম, হ্যাঁ, তাহলে সেইটা আমরা লিখবো। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, অর্জিত সেবায়, অর্জিত লেখো সংক্ষেপে, অর্জিত সেবা আয়। তো অর্জিত সেবায় কত টাকা, তাইলে 30,000 টাকা, এইটা তোমার এখন অর্জিত হয়েছে, তাহলে তোমার আয়টা আরও বেড়ে গেল, এই আয়টা এখন বেড়ে গেছে, তাহলে আয় বাড়াই দাও, 8,80,000 টাকা। আরও একটা আছে দেখো, এই যে 3 নাম্বার সমন্বয় বলা আছে, নিরীক্ষা কাজ সম্পাদন করা হয়েছে কিন্তু বিল পাওয়া যায়নি, এই 50,000 টাকাও তোমার আয়। তাহলে কি হয়, এটাও হচ্ছে তুমি কি করবা, এই আয়ের সাথে তুমি কি করবা, যোগ করে দিবা। তাহলে আয়ের সাথে যোগ করে দাও, এটার নাম কি বলা যায়, প্রাপ্য সেবায়। হ্যাঁ, প্রাপ্য সেবায়, মানে তুমি টাকা কাজ করছো কিন্তু টাকা পাও নাই। তো কত টাকা ছিল, 50,000 টাকা। তাহলে 50,000 টাকা এখানে লিখো, 50,000 টাকা। তাহলে 8 5 13, 9,30,000 টাকা। এই যে পরের কলামে নিয়ে যাও, 9,30,000, 9,30,000 টাকা। ওকে, এই হচ্ছে আমাদের 9,30,000 টাকা। এখন দেখো 9,30,000 টাকা, আর একটা আয় আছে, এরকম 2-3টা আয় পাবা, বেশি আয় পাবা না। পরের আয় দেখো, এই যে বিনিয়োগ করছে, এটা কিন্তু সম্পদ, এই যে বিনিয়োগের টাকা 7,50,000, এটা তোমার জন্য সম্পদ, কিন্তু এই যে 10% লেখা আছে না, 10%, এই 10% তোমার জন্য আয়, ঠিক আছে। এখন এই 10% বিনিয়োগ, এইটা দ্বারা বোঝানো হইতো, যদি এটা 25 লেখা থাকতো তাহলে অনেক কিছু বুঝাইতো। 24 মানে 24 সালে যে অঙ্কটা করা হয়েছে, ওই 24 সালে ঝামেলা মরে গেছে। 24 সালে এটা মানে যে সুদটা পাইতাম ওইটা অর্ধেক ধরতাম, মানে 7,50,000-এর উপরে সুদ ধরলে তো 75,000 হয়। তো এইটা যদি 24 সাল না থেকে 25 সাল থাকতো, মানে আমি বিনিয়োগ করছি 7 নাম্বার মাসের 1 তারিখে, 1/7/2024, মানে 7 নাম্বার মাসের 1 তারিখে, তখন আমরা এই খুচরা হিসাবটা করতাম, 7 8 9 10 11 12, 6 মাসের সুদ ধরতাম। এখন আমরা ধরবো না, আমরা এখন পুরোটা ধরবো, কারণ 24 সাল না, আমরা অঙ্ক করতেছি 25 সালে। দেখো তাহলে এই 7,50,000 টাকার উপরে 10% করলে 75,000 টাকা। তাহলে এখানে লিখবো কি, বিনিয়োগের সুদ, বিনিয়োগের সুদ 75,000 টাকা। আর কোনো আয় আপাতত নাই। তাহলে আমরা কি কি পাইলাম, 9,30,000 টাকা, আর হচ্ছে তোমার কত টাকা, 75,000 টাকা। তাহলে দুইটা একসাথে যোগ করে দাও, তাহলে কত হয় দেখো, 7,50,000 আর 9,30,000 আর হচ্ছে 75,000, তাহলে কত হয় বলো তো, 10,05,000 টাকা হয়, রাইট, 10,05,000 টাকা। তাহলে তুমি আয় পাইছো, এটা স্ক্রিনশট দিয়ে নাও, 10,05,000 টাকাটা স্ক্রিনশট দিয়ে নাও, এতটুকু, ঠিক আছে, নিছো। ওকে, তাহলে এইবার হচ্ছে যেটা করবা, আমরা ঘরটার একটু বাড়াই নেই, দেখো এখন লিখবো হচ্ছে বাদ ব্যয় সমূহ, খেয়াল করো, বাদ ব্যয় সমূহ, বাদ ব্যয় সমূহ। তো বাদ ব্যয় সমূহের মধ্যে যাইতে গেলে দেখো এইখানে আমরা দেখব, এই যে প্রথমেই একবারে ব্যয়, বেতন দেওয়া আছে 3,30,000 টাকা, এগুলো এখন আমরা এই ঘরে লিখব। যদি কারোর সাথে সমন্বয় থাকে তাহলে প্রথম ঘরে লিখব। তো লিখি প্রথমে বেতন, বেতনের সাথে অবশ্যই সমন্বয় আছে, বেতন কত আছে, 3,30,000 টাকা।
নাকি বেতনের, সরি বেতনের সাথে সমন্বয় নাই, ও দুঃখিত, বেতনের সাথে সমন্বয় নাই। তাইলে বেতনটা যে মেন কলমে চলে যাবে, মাঝখানে কলমে চলে যাবে, 3,30,000 টাকা, 3,30,000 টাকা। এরপরে দেখো বেতনের পরে উপযোগ বিল, এই যে উপযোগ বিল দেওয়া আছে 72,000 টাকা, মানে বিদ্যুৎ ও টেলিফোন বিল যেটা। তাহলে লেখো উপযোগ বিল, উপযোগ বিল। তো উপযোগ বিল কত? 72,000 টাকা, 72,000 টাকা, 72,000 টাকা। তারপর উপযোগ বিলের পরে এই যে যাতায়াত খরচ 21,000 টাকা, দেখো যাতায়াত, যাতায়াত 21,000 টাকা। হ্যাঁ, এগুলোর সাথে কিন্তু সচরাচর কোনো সমন্বয় আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তারপর আছে কি অফিস ভাড়া, দেখো এই যে অফিস ভাড়া কত আছে? 3,60,000 টাকা। তাহলে এখানে লিখব অফিস ভাড়ার সাথে আবার সমন্বয় আছে, অফিস ভাড়া 3,60,000 টাকা। এর সাথে দেখো, এর সাথে কাজ আছে, কি কাজ আছে? অফিস ভাড়ার সাথে হচ্ছে এই যে বলা আছে অফিস ভাড়া 9 মাসের দেয়া হয়েছে। কত মাসের? 9 মাসের। তাহলে এখন বলো 9 মাসের জন্য দিছে কত? 3,60,000 টাকা। 3 লক্ষ, আবার বুঝো 3,60,000 টাকা কয় মাসের জন্য? 9 মাসের জন্য। তাহলে 9 দ্বারা ভাগ দাও, তাহলে কত পাবা? 1 মাসের পাবা। কত হয়? হ্যাঁ, 4 নং 36, 40,000 টাকা হয়। তো 9 মাসের যদি দেওয়া হয়ে থাকে তাহলে আরও কয় মাসের দেওয়া লাগবে? 3 মাসের। তাহলে 3 দ্বারা গুণ দাও, 3 4 12, অর্থাৎ 1,20,000 টাকা, 1,20,000 টাকা। তাহলে এখন কি করব? এটা আমরা এখানে লিখব যোগ বকেয়া। কিভাবে বের করব? 3,60,000 গুণ 3 ভাগ 9, এটা ব্র্যাকেটে দেখাই দিলে বেটার হবে, 1,20,000। তাহলে মোট কত হইল? 3 আর 1 4,80,000 টাকা, 4,80,000 টাকা। ব্যাস, এর পরের কাজ, এর পরের কাজ আর কি কি ব্যয় আছে সেটা। হ্যাঁ, কেউ একজন বলো তো আর কোনো কি কি ব্যয় আছে? কেউ পারবা না? ওকে, এই যে অফিস ভাড়া শেষ, অফিস সরঞ্জাম ও আসবাবপত্র এটা তো সম্পদ, নিরীক্ষা সেবায় শেষ, পেশাগত বই, এই বই হচ্ছে একটা সম্পদ। হ্যাঁ, বই যে কোনো একটা সম্পদ। 10% বিনিয়োগ আয় ছিল প্লাস সম্পদ, লেখা শেষ। অনুপরিচিত সেবায় লেখা শেষ। সাধারণ সঞ্চিতি মালিকানা সূত্রে যায়। প্রাপ্য হিসাব সম্পদ, অগ্রিম অফিস খরচাবলী সম্পদ, হাতে নগদ ব্যাংক জমা সম্পদ। এখন এই যে অনুপার্জিত সেবায়ের এখানে একটা টিক দাও, এটা একবার লেখা শেষ। অফিস ভাড়া প্রদান, এটা একটা টিক দিবা, আমি যেভাবে টিক দিছি, একবার লেখা শেষ। নিরীক্ষাকার সম্পাদন একবার লেখা শেষ। মালিক ব্যক্তিগত ব্যবসায়ের প্রয়োজনে 1 লক্ষ টাকা অতিরিক্ত মূলধন আনয়ন করেন, এটা এখনো লেখি নাই, টিক দেওয়ার দরকার নেই। তাহলে আমরা পেয়ে গেছি আমাদের ব্যয়গুলো। এখন চলো আমরা ব্যয়গুলো হিসাব করি। তো এখন দেখো এই যে এখানে ব্যয় আছে কত টাকা? টোটাল হিসাব করো তো, 3,30,000, 72,000, 21,000 আর 4,80,000। এই চারটা হিসাব করো, 3,30,000, 72,000, 21,000, 4,80,000। তাহলে 4 আর 3 7, 9 7, 72 আর 30, তাহলে 8,80,000 আর 20,000 আর 9 লক্ষ, 2 আর 1 3,000, 9,03,000 টাকা। তাহলে আমরা টোটাল ব্যয় পাইছি কত? 9,03,000 টাকা। খেয়াল করো, 9,03,000 টাকা। তো এখন যেটা করব, এই 10,05,000 টাকা থেকে 9,03,000 টাকা বাদ দেব। তাহলে কত হয়? 1,02,000 টাকা হয়। 1,02,000 টাকা। হ্যাঁ, এটার নাম হচ্ছে নিট মুনাফা। এটার নাম কি তাহলে? নিট মুনাফা। হ্যাঁ, নিট মুনাফা। দেখো, নিট মুনাফা। এখন আমার স্পেসিফিক কোনো প্রশ্ন থাকলে কাইন্ডলি করে ফেলো, বলো। কোন বকেয়া? মানে অফিস ভাড়া বকেয়া যেটা, তাই তো? অফিস ভাড়া বকেয়া। আচ্ছা, আমার সাথে ওপেনলি কথা বলো। আচ্ছা, ঘোলা দেখা যাক, ওইটা পরে ঠিক হয়ে যাবে। শোনো, টোটালি এখানে ভাড়া দেওয়া হয়েছে কত মাসের, কত টাকা, কত মাসের বলো তো? $3,60,000 দেওয়া আছে। হ্যাঁ, কত মাসের জন্য দেওয়া আছে বলো?
কত মাসের জন্য দেওয়া আছে বলো? আর 9 মাস সেটা। আচ্ছা, যদি 9 মাসেরই হয় তাহলে এখন চিন্তা করো, 9 মাসের জন্য দিছে 3,60,000 টাকা, তাহলে 1 মাসের জন্য কত দেয়া হয়েছে? মাসেরটা তো ভাই করতে হইব। হ্যাঁ, মানে 9 মাসের জন্য 3,60,000, তাহলে 1 মাসের জন্য ওই 3,60,000-কে 9 দ্বারা ভাগ দাও, তাহলে 1 মাসেরটা বের হয়ে যাবে। তাহলে কত হয়? 40,000 হয়। সো 3,60,000-কে 9 দ্বারা ভাগ দাও, তাহলে কত হয়? হচ্ছে 40,000 হয়। তো আমরা অঙ্ক করি কয় মাসের জন্য? 12 মাসের জন্য। তা তুমি ভাড়া দিছো তো 9 মাসের, তাহলে আরো কয় মাসের দেয়া লাগবে? 3 মাসের। 3 মাসের। তাহলে 1 মাসের জন্য 40,000 পড়ছিল না ভাগে, তাহলে 3 মাসের জন্য কত হবে? হ্যাঁ। 1,20,000। তাহলে এই 1,20,000 টাকা তুমি আগে দিছিলা 3,60,000, ওর সাথে 1,20,000 টাকা যোগ করে দাও। এই 3,60,000-এর সাথে 1,20,000 যোগ করে দাও, তাহলে হবে কত? 4,80,000 টাকা। তারপরে এই যে সবগুলো যোগটোগ করে এখন এই টোটাল আয় থেকে টোটাল ব্যয় বাদ দিয়ে দিলাম। এখন বলো কার কার কি সমস্যা? আর কারো সমস্যা না থাকলে আমরা নেক্সটে যাব, স্ক্রিনশট দিয়ে রেখে দাও। এটা হচ্ছে বিদ্যুৎ, শোনো, এটা হচ্ছে বিদ্যুৎ বিল, পানির বিল, এগুলো। হ্যাঁ, বানান তো করছি সেই লেভেলের ভুল। উপযোগ বিল হচ্ছে বিদ্যুৎ, শোনো, এগুলো হচ্ছে উপযোগ বিল, হচ্ছে বিদ্যুৎ বিল, পানি বিল, এগুলো বোঝায়। তাহলে এখন এটা তুলে নাও, যতদূর লেখা হয়েছে এবার খাতা কলমে তুলে নাও একটু। টাইম হচ্ছে 5 মিনিট, 3 মিনিট। 3 মিনিটের মধ্যে তুলে নিবা, টোটাল 3 মিনিটের মধ্যে তুলে নিবা। ইন 3 মিনিটস সবাই তুলে নাও, ঠিক আছে? জাস্ট 3 মিনিটের মধ্যে তুলে নাও। 3 মিনিটের মধ্যে তুলে নাও, এটা লেখা থাকতো। তো তাহলে সূত্র অনুযায়ী আমাদের কাজটা করতে হবে, কিন্তু কি বলেছি বোঝার ট্রাই করো। প্রথমে লিখবা মূলধন, তারপর দেখবা অতিরিক্ত মূলধন আছে কিনা। যেহেতু এই অঙ্কে দেখলাম ফার্মের মালিক, 4 নাম্বার সমন্বয়, ফার্মের মালিক ব্যবসার প্রয়োজনে 1 লক্ষ টাকা অতিরিক্ত মূলধন আনয়ন করে, যা হিসাবভুক্ত হয়নি, এটাও বলে দিছে। যদি এই যা হিসাবভুক্ত হয়নি এটা নাও লিখতো, তারপরও আমরা যোগ করে দিতাম কার সাথে? ওই মূলধনের সাথে, কারণ এটা অতিরিক্ত মূলধনই চিন্তা করতে হবে। ঠিক, তো অতিরিক্ত মূলধন হিসেবে যোগ করতে হবে। হ্যাঁ, সো এখন তাহলে এই যে যোগ করে দিলাম, তাই অতিরিক্ত মূলধন। এরপরে এর সাথে যোগ করতে হয় মূলধনের সুদ। এটা সমন্বয়ে লেখা থাকবে যে মূলধনের উপরে 10% বা 5% সুদ ধরতে হবে, এটা লেখা থাকবে। তো এখানে লেখা নাই, তাহলে ধরা লাগবে না এটা আবার। হ্যাঁ, তারপর কি নিট মুনাফা, তাও নিট মুনাফা যোগ করে দাও, নিট মুনাফা। তো একটু আগে আমরা নিট মুনাফা যোগ করছিলাম, বের করছিলাম। এই যে দেখো নিট মুনাফা, এই অঙ্কের মধ্যে নিট মুনাফা দেওয়া আছে, এই যে বের করছি 1 লক্ষ। এই যে নিট মুনাফা 1,02,000 বিষয়াদায় বিবরণীর, এই 1,02,000 টাকা এখন আমরা লিখব। এই যে এইখানে লিখব 1,02,000 টাকা, 1,02,000, 1,02,000 টাকা। তাহলে 1,02,000 টাকা যদি যোগ করি, তাহলে 15,50,000 সাথে 1,02,000 যোগ করে দাও। তাহলে 15,50,000-এর সাথে 1,02,000 যোগ করলে কত হয়? হ্যাঁ, 16,52,000 টাকা। 15 লক্ষ আর 1 লক্ষ 16 লক্ষ, হ্যাঁ 16,52,000 টাকা। এরপরের কাজ হচ্ছে এখান থেকে দেখো উত্তোলন বাদ দিতে হবে। কি করতে হবে? বাদ উত্তোলন, বিয়োগ উত্তোলন। তো উত্তোলন কি কি আছে দেখো। উত্তোলন হচ্ছে মূলধনের পাশেই লেখা আছে, এই যে উত্তোলন। অনেক সময় পণ্য উত্তোলনও থাকে, তো এখানে নাই। 1,80,000 টাকা। তাহলে এই 1,80,000 টাকা একটু বিয়োগ করো তো, কেউ একজন করে আমাকে বলো। 1,80,000 টাকা বিয়োগ করো, করার পর কত হয়? স্যার 14,72,000 টাকা। থ্যাংক ইউ সো মাচ। 14,72,000 টাকা এখানে আমরা লিখব। লেখার পরে এরপরে আরেকটা কথা বলে দিছিলাম, 14,72,000 টাকা। এরপরে বলছিলাম যে সাধারণ সঞ্চিতি নামের কোনো কথা যদি থাকে, তাহলে সাধারণ সঞ্চিতিটা এখানে যোগ করতে হয়। শোনো, তোমরা এই অঙ্ক যারা পারো না, একদম বুঝোই না, পারো না, মনে করো আমি এখন করাচ্ছি, এরকম অনেক স্টুডেন্ট আছে বোঝেই না।
আমি তো তোমার অনলাইনে পড়াচ্ছি, নেটওয়ার্কের সমস্যা, এই সমস্যা, অনেক ঝামেলা হয়। আমি স্টুডেন্টকে সামনে হাতে কলমে বোঝাচ্ছি, তারপরও সে বুঝতেছে না। একই জিনিস যখন 3-4 দিন বোঝাচ্ছি, তখন আবার সে বুঝতেছে। একদিনে বোঝা যাবে না, 2 দিনেও বোঝা যাবে না, 3 দিন করে দেখো, না হলে 4র্থ দিন বুঝবা। এই একটা অঙ্ক পুরো রেকর্ড ক্লাসটা দয়া করে, মানে এখন একবার দেখতেছো না, মনে করো কালকে ফ্রি টাইমে আবার একবার দেখবা, দেখে দেখে বুঝবা, তারপরে আরেকবার দেখবা। এই যেমন সঞ্চিতি কথাটা, এই যে সাধারণ সঞ্চিতি যোগ করতে হয়, এটা আমি কয়েক হাজারবার এই অঙ্ক করছি দেখে তো আমার মনে আছে। তোমার তো মনে থাকবে না, এটা স্বাভাবিক। তাহলে তুমি মনে রাখবা কিভাবে? এইভাবে মনে রাখবা, যখন তুমি এরকম বারবার প্র্যাকটিস করবা একই অঙ্ক, একটা অঙ্ক একবার করলেই তার মানে কি তুমি পড়াশোনা করতেছো, বই শেষ করা দরকার, করে ফেলতেছো, পরীক্ষা দেওয়া দরকার, পরীক্ষা দিবা, সরকার নাম্বার দেয় না দোষের, এরকম কিছু না। তুমি পারলে তোমাকে নাম্বার দিবে, তোমাকে পারতে হবে। যদি সারা বছর একটা অঙ্কও করো, একটাই করো প্লিজ, তাহলে শিখতে পারবা, কারণ তুমি শেখার জন্য চেষ্টা করতেছো। আর যদি বলো যে আরে আমার দরকার, তা আমি করে ছেড়ে দিলাম শেষ, তাইলে ওটা হবে না ভাই, কখনোই সম্ভব না। এই যে আমার ক্লাসগুলো আমি যে একটা অঙ্ক পুরোটা করাচ্ছি, এই অঙ্কটা পুরোটা আবার দেখবে একদম ধৈর্য সহকারে। মনে করো দুপুরবেলা খাওয়া দাওয়া করে বসবা, 2 ঘন্টার ক্লাস, 2 ঘন্টা পুরোটা দেখবা রেকর্ড ক্লাস, দেখে আরেকবার দেখবা, 3য় বার যখন দেখবা, দেখবা যে আর এটা নিয়ে ঝামেলাই নাই, তারপর নিজে থেকে সমাধান করতে বসবা। ওকে, তারপর সাধারণ সঞ্চিতি। আমি আশা করি বোঝাতে পারছি কাহিনীটা কি। সাধারণ সঞ্চিতি, তো সাধারণ সঞ্চিতি কত টাকা আছে দেখো। সাধারণ সঞ্চিতি এই যে কই, এই যে 1 লক্ষ টাকা। তাহলে এই সাধারণ সঞ্চিতি 1 লক্ষ টাকা এখানে যোগ করে দিতে হবে। এটা হুটহাট করে মনে করবে ভাই, বিশ্বাস করো, তুমি একটা অঙ্ক 3-4 বার প্র্যাকটিস করলে এগুলো হুটহাট করে মনে পড়ে যে সাধারণ সঞ্চিতি লেখা লাগবে, এই সেই হ্যান তেন অনেক কিছু। তাহলে 14,72,000-এর সাথে আরও 1 লক্ষ, তাহলে যোগ করলে 15 লক্ষ কত টাকা হয়? 72,000 টাকা। তাহলে 15,72,000 টাকা। এই হচ্ছে আমাদের মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণী, অর্থাৎ মালিকানা সত্ত্ব সমাপনী। হ্যাঁ, সমাপনী মালিকানা সত্ত্ব বলতে পারো এটা। তাহলে কি? সমাপনী মালিকানা সত্ত্ব, সমাপনী মালিকানা সত্ত্ব, সমাপনী মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব। ব্যাস হয়ে গেল আমাদের কাজ। এখন বলো, এত চমৎকার রোমান্টিক একটা অঙ্ক কে বুঝো নাই, কোথায় বুঝো নাই বলো? না বুঝলে দরকার হলে আবার কিরে দাগ পড়ে না কেন, এখন তুলে নাও একটু দ্রুত, 2 মিনিট টাইম, এর মধ্যে তুলে নিবা। ওকে, এবার দেখো। হ্যাঁ, বুঝলে খুব ভালো। তারপর আমরা আবার প্রতিষ্ঠানের নাম লিখব। বিশ্বাস অডিট ফার্ম, বিশ্বাস অডিট ফার্ম। তো বিশ্বাস অডিট ফার্ম এখন হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। এটার কিন্তু আরেকটা নাম আছে, বৈষয়িক বিবরণী। ঠিক আছে, মাথায় রেখো। হ্যাঁ, বৈষয়িক বিবরণী বলে, আর্থিক অবস্থার বিবরণী বলে, নানান রকম নাম বলতে পারে। সো আর্থিক অবস্থার বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। সো 30 জুন 2025 সমাপ্ত বছরের জন্য, সমাপ্ত বছরের জন্য। তারপর ছক, তিনটা টাকার ঘর দিব, 1টা 2টা 3টা। দেন বিবরণ, টাকা টাকা টাকা। তো এটার এই অঙ্কটা হচ্ছে এমন দুষ্টু টাইপের অঙ্ক। এখানে তোমার সম্পদ, দায় এগুলো আলাদা আলাদা দেখানো লাগে না। হ্যাঁ, মানে স্থায়ী সম্পদ কোনটা, চলতি সম্পদ কোনটা, এরকম তোমার দেখানো লাগে না। তুমি যেভাবে ইচ্ছা করতে পারো, শুধু সম্পদ সমূহ লিখে দিতে পারো।
আর যদি দিতে চাও সম্পদ স্থায়ী চলতি দীর্ঘমেয়াদী, তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, তার মানে তুমি পারো। তো প্রথমে যদি আমরা লিখি তাহলে স্থায়ী সম্পদ লিখব। তাহলে স্থায়ী সম্পদ, তো স্থায়ী সম্পদ কি কি হয়? জমি জমা, দালান কোঠা, ভূমি, বাড়ি গাড়ি, গাড়ি, হ্যাঁ। তো স্থায়ী সম্পদ দেখো এখানে বেতন, এটা তো ব্যয় লিখে ফেলছি, টিক দিয়ে দাও ছোট করে। উপযোগ বিল লিখে ফেলছি, টিক দিয়ে দাও। যাতায়াত খরচ লিখছি, টিক দিয়ে দাও। উত্তোলন মূলধন দুটোই লেখা শেষ, টিক দিয়ে দাও। অফিস ভাড়া টিক দিয়ে দাও। এই যে অফিস সরঞ্জাম আসবাবপত্র 2,40,000 টাকা, এইটা এখন লিখব। অফিস সরঞ্জাম ও আসবাবপত্র 2,40,000 টাকা, এটা এখন লিখব। এই জন্য এটা কি করতে হবে? এটা হচ্ছে এখন টিক দিব। এই যে অফিস সরঞ্জাম আসবাবপত্র 2,40,000, তাহলে লেখো অফিস সরঞ্জাম ও আসবাবপত্র। তো এটা আমরা মাঝখানের কলামে লিখব, কারণ ওখানে আরও একটা স্থায়ী সম্পদ আছে 2,30,000 টাকা। পেশাগত বই, এটা হচ্ছে একটা স্থায়ী সম্পদ, কারণ এই পেশাগত বই এটা মানে দিয়েই তো সে কাজ করে, হ্যাঁ, স্থায়ী। এটা 2 দিন পর শেষ হয়ে যায় না। তো এই পেশাগত বই হচ্ছে 2,20,000 টাকা। ও এটা ছিল 2,40,000, সরি 2,40,000। কেউ তো বললা না তোমরা, 2,40,000 পেশাগত বই, পেশাগত বই, পেশাগত বই হচ্ছে 2,20,000 টাকা, 2,20,000 টাকা। তাহলে আমাদের দুটো স্থায়ী সম্পদ ছিল, সেই দুটো স্থায়ী সম্পদ আমরা লিখে ফেললাম। দুটো কত হয়? 2 আর 2 4,60,000 টাকা। এবার লিখবো হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। দীর্ঘমেয়াদী বিনিয়োগ শিরোনাম দাও। ওরে আল্লাহ রে, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ। তো দীর্ঘমেয়াদী বিনিয়োগ দেখো কি আছে, সব সময় মাথায় রাখবে। এই যে 10% বিনিয়োগ যেটা লেখা আছে 7,50,000, এটা হচ্ছে তোমার জন্য দীর্ঘমেয়াদী বিনিয়োগ। এরকম কোনো বিনিয়োগ থাকলে, ব্যাংক জমা পার্সেন্ট দেওয়া থাকলে, এগুলো দীর্ঘমেয়াদী বিনিয়োগ বোঝায়। ব্যাংকেও তুমি পার্সেন্ট দেওয়া মানে ওটা দীর্ঘমেয়াদের জন্য। তাহলে 10% বিনিয়োগ। শোনো, এখানে কিন্তু হিসাব দুইটা, 7,50,000। এই 7,50,000 তোমার জন্য দীর্ঘমেয়াদী সম্পদ। কিন্তু এই 7,50,000-এর উপর 10% করে যেটা বের করছিলাম 75,000 টাকা, ওইটা হচ্ছে তোমার জন্য একটা চলতি দায় প্লাস আয়, মানে আয়ও বোঝায়, চলতি দায়ও বোঝায়। তাহলে এই 75,000 টাকা কিন্তু এইখানে আসবে না, এখানে আসবে শুধু মূল টাকাটা, 7,50,000 মূল টাকাটা আমরা এখানে লিখব। এর পরের কাজ হচ্ছে চলতি সম্পদ। তো আমরা ঘরটা একটু বড় করে নেই। চলতি সম্পদ। আচ্ছা, ক্লাসে কতজন আছে একজন বলো তো? এই 12 জন হচ্ছে স্বর্ণের টুকরা, কথা বুঝছো? এরা হচ্ছে বাবা মার সম্পদ। আর বাকিরা হচ্ছে, তারাও সম্পদ, কিন্তু তারা হচ্ছে দুষ্টু টাইপের সম্পদ, কথা বুঝছো? না, নষ্ট বলা যাবে না। ওরাই আবার দেখবা যে ওয়ারেন বাফেট হবে, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা হবে, তারপর বিল গেটস হবে, কথা বুঝছো? আর এই তোমরা, আমরা হচ্ছে মানুষের চাকরি করব, চাকর হব, হ্যাঁ, এরকম আর কি পরিস্থিতি। কিন্তু পরবর্তীতে এরকম হয়। আর এসএসসি যদি, তো তবে এসএসসি পাস করতে হবে, হ্যাঁ, এসএসসি পাস করা এখন কঠিন হয়ে গেছে, আর টেনশন নেই, পড়াশোনা করবা না। ওকে, তাহলে চলতি সম্পদের মধ্যে কি কি আছে? চলতি সম্পদে আমরা দেখব, আমরা বেতন লিখেছি, উপযোগ, যাতায়াত, উত্তোলন মূলধন, অফিস ভাড়া, অফিস সরঞ্জাম, নিরীক্ষা সেবায়, পেশাগত বই লিখেছি। এই যে 10% বিনিয়োগ, এই বিনিয়োগের সুদটা এখানে কিন্তু কোথাও নাই।
যদি আমি বিনিয়োগের সুদটা পাইতাম তাহলে এখানে বিনিয়োগের সুদ লিখে টাকাটা ক্রেডিট পাশে থাকতো। এটা বিনিয়োগ এবং ঋণের ক্ষেত্রে এটা আমরা মানে হচ্ছে নিজে দায়কে হচ্ছে মনে করো যে বাস নিয়ে নেব, এটা হচ্ছে বাংলা কথায় যদি বলো, মানে এখানে কোথাও লেখা নেই, তারপর আমরা হিসাব করে বের করে নিব কোন দুটো ক্ষেত্রে, বিনিয়োগ আর হচ্ছে ঋণের ক্ষেত্রে এই সুদের হারটা বের করে নিব। এখানে কোথাও কিন্তু দেওয়া নাই, এই যে পার্সেন্ট দেওয়া আছে এটা আর কি। তাহলে এটা হচ্ছে একটা চলতি সম্পদ, 10% বিনিয়োগ 7,50,000। তুমি লিখে দাও বিনিয়োগের অনাদায়ী সুদ, অনাদায়ী সুদ। তো বিনিয়োগের অনাদায়ী সুদ 75,000 টাকা হয় 7,50,000 টাকার উপর 10% করলে। আমি এক সিরিয়ালে লিখে দিচ্ছি, হ্যাঁ ওইটা ব্যাপার না কে কোনটা আগে পরে লিখছো। অনুপার্জিত সেবা এটা দায়, সাধারণ সঞ্চিতি লিখছি, প্রাপ্য হিসাব এটা একটা সম্পদ, কত 80,000 টাকা। এই প্রাপ্য হিসাব আমাদেরকে লিখতে হবে, প্রাপ্য হিসাব 80,000 টাকা। এটা প্রথম কলামে লিখবো কারণ ওর সাথে একটা সমন্বয় আছে। দেখো দাগ দিয়ে রাখছিলাম অনেক আগেই, তোমার বইয়ের মধ্যে দেখো দাগ দেওয়া আছে, তুমি দাগ দিয়ে রাখছিলা কোনটা, এই যে নিরীক্ষা কাজ সম্পন্ন হয়েছে কিন্তু বিল পাওয়া যায় নাই 50,000, এই টাকাটা যোগ করতে হবে। তাহলে কি হবে, অনাদায়ী সেবায় বা প্রাপ্য সেবায়, প্রাপ্য সেবায়, প্রাপ্য সেবা 50,000 টাকা। তাহলে ওইখানে হচ্ছে 80,000 আর এখানে হচ্ছে 50,000, দুটো মিলে কত হয় 8 5 13, 1,30,000 টাকা, 1,30,000 টাকা, 1,30,000 টাকা পাইলাম। আরেকটা, তারপর দেখি এই যে অগ্রিম অফিস খরচাবলী, পুরোটাই হচ্ছে তোমার জন্য সম্পদ। যে কোনো খরচ অগ্রিম হলে লিখে রাখো বইয়ের মধ্যে, যে কোনো খরচ অগ্রিম হলে সেটা সম্পদ, লিখে রাখো। তাহলে অগ্রিম খরচ, অগ্রিম খরচ 1,00,000 টাকা এখানে লিখে দাও। তারপর লেখো হচ্ছে এই যে হাতে নগদ ও ব্যাংক জমা 95,000 টাকা, লেখো হাতে নগদ, এটা প্রথমে লিখলে ভালো হইতো, ওরা একটু পরিচিত লোক। হাতে নগদ ও ব্যাংক জমা, দেখো হাতে নগদ ও ব্যাংক জমা কত টাকা, 95,000 টাকা। তাহলে এই 95 প্রথম ঘরে লিখতেছি, কেন লিখতেছি একজন বলো তো, প্রথম ঘরে কেন লিখলাম, এর সাথে একটা সমন্বয় আছে বলেছিলাম, দেখো যোগ মালিক কত 1,00,000 টাকা, সম্ভবত 1,00,000 টাকা হচ্ছে মালিক প্রতিষ্ঠানকে দিয়েছিল, সেই টাকাটা আমরা ওর সাথে যোগ করব অতিরিক্ত মূলধন হিসেবে। তাহলে যোগ অতিরিক্ত মূলধন, অতিরিক্ত মূলধন কত টাকা, 1,00,000 টাকা। বলছিল না যে অতিরিক্ত মূলধন হিসেবে মালিক 1,00,000 টাকা এই যে অতিরিক্ত মূলধন হিসেবে নিয়ে আসছিল। তাহলে দেখো এইটা দুইবার লেখা হয়েছে না, এখন আরেকবার বাকি আছে, এটা একবার লিখছি, এটা একবার লিখছি, এটা দুইবার লেখা শেষ, আর এটাও দুইবার লেখা শেষ, এইটা নিয়ে দুইবার লিখলাম। তাহলে এই দুইটা খালি দুইবার লিখতে বাকি আছে। তাহলে এখানে 1,95,000 টাকা। আচ্ছা, তাহলে আমরা কি এখানে সব লিখে ফেললাম, আর কোনোটা বাকি আছে? আমরা বিনিয়োগের অনাদায়ী সুদ লিখছি তোমার হচ্ছে 75,000 টাকা, তারপরে 1,00,000 টাকা অগ্রিম খরচ, 1,30,000 টাকা প্রাপ্য হিসাব, তারপর হচ্ছে 1,95,000 টাকা লিখছি, সব লেখা শেষ। এখন সবগুলো যোগ করে দেখো কত হয়, কত হয়, 5 লক্ষ হয়, 75,000 আর 95,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 3 লাখ 95 আর 5, হ্যাঁ 1 লাখ, 4 লাখ 70 আর 30, 5 লাখ। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 5 লক্ষ টাকা। বুঝতে সমস্যা হলে কিন্তু জানাতে হবে। 5 লক্ষ টাকা পেলাম আমরা, হ্যাঁ চলতি সম্পদ পাইছি 5 লক্ষ। এখন এই দুটো সম্পদ, তিনটা সম্পদ যোগ করো, কত কত, 4,60,000, একজন যোগ করো তো, 4,60,000, 7,50,000 আর 5 লক্ষ কত হয় সেটা আমরা এখানে লিখব। যোগ করো কত হয়, 5 লক্ষ, 5 লক্ষ, 17 লক্ষ, হ্যাঁ 1,01,000, 17,10,000,
দেখছো, তুমি পারো তাই এই অবস্থা, আর যারা পারে না তাদের তো ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে না শিখলি পরে। ওকে, এবার হচ্ছে আমাদের কাজ, টোটাল সম্পদ 17,10,000 বের হয়েছে। এখন আমাদের কাজ কি? দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করা। কি করা? দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করা। তাহলে আমরা শিরোনামটা লিখে নেই, দায় ও মালিকানা সত্ত্ব। স্যার উপর আর একটু দেখা। রাখো, আমি একটু লিখে নেই, তারপর আমি দেখাচ্ছি, হ্যাঁ বুঝাই দেবো আরও। ওকে, তাহলে প্রথমে মালিকানা সত্যটা লিখে নাও। মালিকানা সত্য, এটা কিন্তু সমাপনী, হ্যাঁ লিখে দাও ব্র্যাকেটে সমাপনী। তো সমাপনী মালিকানা সত্য কত টাকা? আমরা আগের অঙ্কে বের করছিলাম মালিকানা সত্য কত টাকা, সেইটা আমরা এখানে কাজ করব। হ্যাঁ, তো মালিকানা সত্যটা এই যে কত, এই যে 15,72,000 টাকা মালিকানা সত্য বিবরণীর মধ্যে দেখো। সেই 15,72,000 টাকা আমরা এইখানে লিখব। 15,72,000 টাকা। 15,72,000 টাকা এটা আমরা লিখব প্রথমে। তারপরে লিখব হচ্ছে দায়। তো এখানে দীর্ঘমেয়াদী দায় নাই, চলতি দায় লিখব। চলতি দায় বা স্বল্পমেয়াদী দায়ও এর নাম বলা যায়। তো স্বল্পমেয়াদী দায়গুলো কি কি আমরা চলো দেখি। বেতন না, উপযোগ বিল না, যাতায়াত খরচ না, উত্তোলন মূলধন না, অফিস ভাড়া, এখানে একটা সমন্বয় আছে, সমন্বয় গেলে পাবো। অফিস সরঞ্জাম না, নিরীক্ষা ফি না, পেশাগত বই না, 10% বিনিয়োগ না। এই যে অনুপার্জিত সেবায়, এটা একটা দায় 1,00,000 টাকা। তো লিখি অনুপার্জিত সেবায়, অনুপার্জিত সেবা আয়। এটা আমরা এই অনুপার্জিত সেবায়ের আবার একটা অংশ অর্জিত হয়েছিল, সেইটা আমরা কি করব, সেটা হচ্ছে আমরা বাদ দিয়ে দিব। হ্যাঁ, অনুপার্জিত সেবায়ের থেকে বাদ দিব। আচ্ছা, অনুপার্জিত সেবায় কত টাকা? সাধারণ সঞ্চিতি 1 লাখ, সরি অনুপার্জিত সেবা হচ্ছে 48,000 টাকা। তোমরা এত মনোযোগী, তোমরা তো বলতে পারো না। এই যে 48,000 টাকা, এখান থেকে আমরা বাদ দিব হচ্ছে বাদ অর্জিত। বাদ অর্জিত কত টাকা অর্জিত হয়েছিল? সমন্বয় দেখো লেখা আছে, অর্জিত হয়েছিল 30,000 টাকা সেবা প্রদান করা হয়েছিল। এই 30,000 বাদ দিবা। তুমি তার 30,000 টাকার পরিমাণ কাজ করে দিছো, তাহলে এটা তো তোমার অর্জিত হয়ে গেছে। তাহলে আর থাকে 18,000 টাকা। 18,000 টাকা, ঠিক আছে, 18,000 টাকা। ওকে, 18,000 টাকা। এই দুষ্টুরা কল দেয় ক্লাস চলাকালীন সময়ে। ওকে, 18,000 টাকা। এরপরের কাজ হচ্ছে আর কি কি চলতি দায় আছে। অনুপার্জিত সেবায় সাধারণ সঞ্চিতি, এটা অলরেডি লিখে ফেলছি, এটা দুইবার, এটা লেখা শেষ একবার। প্রাপ্য হিসাব লেখা শেষ, অগ্রিম খরচাবলী লেখা, হাতে নগদ লেখা শেষ। এখন আসো অনুপার্জিত সেবায় 30,000 টাকা, এটা লেখা 9 মাসের অফিস ভাড়া পরিশোধিত, 9 মাসের, 9 মাসের অফিস ভাড়া পরিশোধ করছিল। 3 মাসের যে বকেয়া ছিল সেই অফিস ভাড়া, বকেয়া অফিস ভাড়া এখানে লিখতে হবে। বকেয়া অফিস ভাড়া, বকেয়া অফিস ভাড়া, এই যে বকেয়া অফিস ভাড়া, বকেয়া অফিস ভাড়া। তারপর হচ্ছে বকেয়া অফিস ভাড়া কত টাকা বের হয়েছিল মনে আছে? এগুলো আমরা নতুন করে হিসাব করব না, আমরা আগের হিসাব থেকেই বসাই দেব, তাহলে আমাদের ভুল হবে না। এই যে বকেয়া অফিস ভাড়া ছিল 1,20,000 টাকা। হ্যাঁ, বকেয়া ছিল 1,20,000, মানে বিষয় বিবরণী থেকে বের করে বসাই দেব, তাহলে আমাদের ভুল কম হবে। হ্যাঁ, তাহলে 1,20,000 টাকা এখানে লিখে দেই, 1,20,000 টাকা। টেস্ট বকেয়া অফিস ভাড়া লিখলাম। নিরীক্ষা কাজ সম্পন্ন করা হয়েছে, এটা তো সম্পদ ছিল, ফার্মের মালিক ব্যবসায়ের জন্য 1 লাখ টাকা, এটাও না। তাহলে আমাদের দায়ের পাশে, আমরা চলতি দায়ের পাশে আমরা কি কি পাইছি? 18,000 আর 1,20,000, তাহলে 1,38,000 টাকা। 1,38,000 টাকা। তাহলে এই 1,38,000 টাকা আর তোমার চলতি দায় আর মালিকানা সত্ত্ব যোগ করো, 15,72,000 আর 1,38,000, তাহলে কত হয়? 17 লক্ষ। এটাও 10,000 টাকা হয়, 17,10,000। এখন বলো, দেখো এখানে এই যে সম্পদ, দায় ও মালিকানা সত্ত্ব, আর কি এখানে সম্পদ, এই যে সম্পদ, সম্পদের পাশ 17,10,000, দায় ও মালিকানা সত্ত্বের পাশ 17,10,000, দুটো কিন্তু মিলে গেছে।
মিলে যাওয়া মানেই কিন্তু অঙ্ক হয়ে গেছে, ঠিক আছে? মিলে যাওয়া মানে অঙ্ক হয়ে গেছে। তাহলে এখন যেটা করবা, কার কোথায় তোলা হয়নি তুলে নাও এখান থেকে। হ্যাঁ, এখান থেকে তুলে নাও, যার যেটা তোলা হয় নাই তুলে নাও, যার যেটা তোলা হয় না এখান থেকে তুলে নাও। তোলা হলে আমাকে একটু জানাও, তাহলে এইটুকু তোলা হইলে জানাও। চলতে সব বলতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক, তোলা শেষ। ওকে, থ্যাংক ইউ। তারপর আমরা এটা এখান থেকে তোলা হয়নি কার সেটা তুলে নাও, দরকার স্ক্রিনশট দিয়ে নাও। এখন আবার একটু নিচে না। হ্যাঁ, এখন আবার সমাধান করে দিতে হবে, কিন্তু স্ক্রিনশট দিয়ে নাও। আর একটু নিচে না। হ্যাঁ হ্যাঁ, নিচ্ছি নিচ্ছি, প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে নাও। হ্যাঁ, ওকে। তারপরে এখানে এইটুকু স্ক্রিনশট দিয়ে নাও। তারপরে এইটা স্ক্রিনশট দিয়ে নাও। ওকে, এই হচ্ছে কাজ। এখানে কোথাও বোঝার কোনো সমস্যা আছে কিনা, মানে কোনো জায়গায় বোঝো নাই এমন হয়েছে কিনা, তাহলে একটু জানাও। আমাদের ওইটার কাজ শেষ। এখন মালিকানা সত্যটা আমি একটু স্ক্রিনশট দিয়ে পাঠাই দেই তোমাদের গ্রুপের মধ্যে। এটা আমি আবার পাঠাই দিচ্ছি এখন। অবশ্য তোমরা যারা তুলতে পারোনি তারাও নিতে পারবা, এখনই আমি দিয়ে দেবো, নো টেনশন। ওকে, হয়ে গেছে। এখন কারো কোনো সমস্যা থাকলে আমাকে একটু জানাও, কোনো প্রবলেম হইলে, না বুঝতে সমস্যা হইলে। বুঝতে সমস্যা হলে আমাকে একটু জানাও। আমার রেকর্ড শেষ। হুম, এখন কি ক্লাস শেষ? হ্যাঁ, 1 নাম্বার সৃজনশীল শেষ, 1 নাম্বার অঙ্কটা শেষ। এখন আমাদের ক্লাস শেষ। এখন সবাই যার যার মতো আল্লাহর রাস্তে বিদায় নিতে পারো। 10টা মেবি 52 বাজে, না আরও বেশি বাজে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। কারো কোনো প্রশ্ন আছে কি না? তাহলে জানাও আমাকে একটু কষ্ট করে। কারো কোনো সমস্যা আছে? থ্যাংক ইউ। কালকে 8টা বাজে আমি একটা প্রশ্ন দিব, ওই প্রশ্নটা আমাকে 1 ঘন্টার মধ্যে সলভ করে দিবা। এটা হচ্ছে তোমাদের হচ্ছে বাড়ির কাজ। হ্যাঁ, 8টা বাজে একটা প্রশ্ন দিব, শনিবার আগামীকালকে 1 তারিখ। তো একটা প্রশ্ন দিব, এটা সমাধান করে সবাই দিয়ে দিবা 9টার মধ্যে। তারপর 9টা বাজে আমরা ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। হ্যাঁ, এটা কি সবাইকে দিবেন নাকি? সবাইকে গ্রুপের মধ্যে দিব, সবাই এটা সমাধান করে দিবা। কালকে সমাধান করে আচ্ছা।